ক্লাস 12 ফিজিক্স ক্লাসে আজকের আমরা দুটো চ্যাপ্টারকে রিভাইজ করব মানে সেই চ্যাপ্টারগুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর মার্কস কত থাকতে পারে, সেই প্রশ্নগুলোকে যথাযথভাবে কিভাবে আমি উত্তর লিখব, কিভাবে প্রেজেন্ট করব, সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। আজকে যে দুটো চ্যাপ্টার বাছা হয়েছে আজকের রিভিশন ক্লাসের জন্য, সে দুটোতে থিওরিটিক্যাল প্রশ্নের থেকে নিউমেরিক্যাল প্রশ্ন কিন্তু বেশি আসে এবং দুটোই ম্যাথামেটিক্যাল বেসড চ্যাপ্টার। এইবারে সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসার একটা সুফল হলো সেটাকে অ্যাটেন্ড করে যদি প্রপারলি অ্যান্সার দেওয়া যায় তাহলে নাম্বারগুলোও বেশি ওঠে। তো সেইগুলোই আজকের আমরা আলোচনা করব যে কী ধরনের প্রশ্ন আসে এবং সেগুলোকে কিভাবে প্রেজেন্ট করব যথাযথভাবে। প্রথম চ্যাপ্টারটা যেটা বাছা হয়েছে সেটা হলো কারচফস ল। কারচফস ল থেকে সবথেকে বেশি মার্কসের প্রশ্ন আসে 6 নম্বর, কিন্তু 6 নম্বর গোটা প্রশ্ন আসে না। ফিজিক্সের কোনো চ্যাপ্টার থেকে 6 নম্বরের গোটা প্রশ্ন আসে না। কারচফস ল থেকেও এই 6 মার্কসটা কিন্তু পার্টে পার্টে ভেঙে দেওয়া হয়। আমি এই 6 নম্বরের প্রশ্ন আসতে পারে, 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের, 2 নম্বরের, 1 নম্বরের, এই নাম্বারের হিসেবে আমি গ্রুপিং করেছি কোয়েশ্চেনগুলোকে, সেগুলো এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে 6 নম্বরের। প্রথম প্রশ্ন হলো স্টেট কারচফস কারেন্ট ল। 2 নম্বরে কারচফের প্রবাহমাত্রার সূত্র বিবৃত করো। আমরা জানি যে কোনো ক্লোজড লুপে বা কোনো বদ্ধ লুপের কোনো একটা পয়েন্টে ঠিক যতখানি তড়িৎ প্রবাহ প্রবেশ করে ঠিক ততখানি তড়িৎ প্রবাহ কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। এবং এই কথাটা লেখার পরেও আমরা ম্যাথামেটিক্যালি একটু জিনিসটাকে এক্সপ্লেন করে দেব। একটা লুপ এঁকে যে যতগুলো কারেন্ট সেখানে প্রবেশ করছে তাদের প্রত্যেকের বীজগাণিতিক যোগফল আর যতগুলো কারেন্ট সেখান থেকে বেরিয়ে যাচ্ছে তাদের বীজগাণিতিক যোগফল সমান হচ্ছে। এটা গেল কারচফস কারেন্ট ল 2 নম্বর। এরপরে এর সাথে 6 নম্বরের প্রশ্নে এর সাথে 4 নম্বরের একটা অঙ্ক দেওয়া আছে। Find the potential difference across each cell and the rate of energy dissipation in R. বলছে এই সার্কিটের প্রত্যেকটা সেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বিভব প্রভেদ নির্ণয় করতে বলেছে, আর এই ক্যাপিটাল আর যে রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে দিয়ে রেট অফ এনার্জি ডিসিপেশন মানে তড়িৎ শক্তি ক্ষয়ের হার অর্থাৎ আরের পাওয়ার কত, ক্ষমতা কত, সেটাকে নির্ণয় করতে বলেছে। প্রথমে সার্কিটটাকে দেখি আগে। সার্কিটে এই মাঝখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। এখানে সেল আছে 12 ভোল্টের, এখানে 2 ওহমসের, এখানে হচ্ছে 6 ভোল্ট আর 1 ওহম। ঠিক আছে, আমি কি করব, প্রথমেই এগুলোকে এমনি সার্কিটটা দিয়ে দিয়েছে, কোনো লুপের নাম দেয়া ছিল না। যেহেতু আমি কারচফস ল অ্যাপ্লাই করব সেইভাবেই অঙ্কটা করতে হবে, তাই আমি আগে লুপগুলোর নাম করে নিলাম। একটা লুপ হচ্ছে এ ডি ই এফ এ, আর একটা হচ্ছে এ বি সি ডি এ। এই দুটো লুপের মধ্যে আমি যখন কেভিএল অ্যাপ্লাই করব মানে কারচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, প্রথমে দেখি এই লুপটার মধ্যে কারেন্ট আসছে, এটা পজিটিভ এন্ড, তাহলে কারেন্ট আসছে এইভাবে I1, আর এইদিকে হচ্ছে I2, তাহলে আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1 প্লাস I2। তাহলে এই লুপটার মধ্যে 12 ভোল্ট কেভিএল অ্যাপ্লাই করছি, 12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু I1 আর প্লাস, কারণ একই দিকে আছে, প্লাস 4 ইন্টু I1 প্লাস I2। আবার এই লুপটার মধ্যে আবার কেভিএল অ্যাপ্লাই করছি, 6 ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু একই দিকে আছে, তাহলে 1 ইন্টু I2 প্লাস 4 ইন্টু I1 প্লাস I2। তাহলে এই দুটো আমি যখনই দুটো লুপে কেভিএল অ্যাপ্লাই করছি, এখান থেকে সিম্পলিফাইড দুটো ইকুয়েশন বেরোচ্ছে, দুখানা আননোন রাশি সমেত I1 আর I2। তাহলে 1 আর 2 যখনই আমরা সলভ করব তখনই I1 আর I2-র ভ্যালু বেরিয়ে যাবে। আর I1 আর I2-র ভ্যালু বেরোলে আমাকে তো চেয়েছে প্রত্যেকটা সেলের অ্যাক্রসে কতখানি করে বিভব প্রভেদ হবে। দেখো তিনটেই কিন্তু প্যারালালে বা সমান্তরালে রয়েছে, তাহলে আর এর অ্যাক্রস আর আমরা যদি কতটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেটা নির্ণয় করি, সেই একই অ্যান্সার E1-এর জন্য হবে, E2-র জন্যও হবে।
তাহলে আর এর মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, I1 আর I2 ভ্যালু বেরিয়ে গেছে সেটা আমরা জানি, আর আর এর ভ্যালু জানি 4 ওম। তাহলে ওমের সূত্র ইউজ করছি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আর I1 প্লাস I2 ইন্টু আর, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা E1 এরতে পড়ছে, সেইটাই হচ্ছে E2 তে পড়ছে। ঠিক আছে, আর আর এর মধ্যে ওই তড়িৎ শক্তি ক্ষয়ের রেট কত সেটা হচ্ছে I স্কোয়ার আর। I মানে হচ্ছে I1 প্লাস I2 তার স্কোয়ার ইন্টু আর, যা ভ্যালু বেরোবে তাই। তাহলে আমি এগুলো সলভ করবে, I1 I2 ভ্যালু বের করবে, করে এই অঙ্কটা করে ফেলবে, অ্যান্সার বলে দিচ্ছি, ক্যালকুলেশন নিজেরা করবে, অ্যান্সার বলে দিচ্ছি। পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যান্সার হবে 48/7 ভোল্ট, আর পার সেকেন্ডে কতখানি তড়িৎ শক্তি সেখানে ব্যয় হচ্ছে আর এর ভেতরে, সেটা হচ্ছে 11.75 জুল। ঠিক আছে, আর একটা অঙ্ক দেওয়া হয়েছে, এটা হচ্ছে 4 মার্কসের, কোয়েশ্চেন নাম্বার 2 4 মার্কসের অঙ্ক। এই একটা সার্কিট নেওয়া হয়েছে একটা ডেল্টা ফর্মে, আর 1 ওম 1 ওম 2 ওম 2 ওম, এইখানে মধ্যিখানে একটা সেল রয়েছে 2 ভোল্ট 1 ওমের, আর এইখানে সেল রয়েছে 1 ভোল্ট 2 ওমে। প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ অফ দ্য সার্কিট। প্রত্যেকটা ব্রাঞ্চ, তাহলে আমি আগে সার্কিটে ব্রাঞ্চের তড়িৎ প্রবাহ মাত্রার ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা একটু আমি আগে দেখে নিই। প্রথমে এখান থেকে ধরলাম এটা I1 যাচ্ছে, তাহলে এখানে I2, এখানে আসছে I3। তাই যদি হয় তাহলে এখানে কত আসছে I1 মাইনাস I2 এইটার মধ্যে দিয়ে, আর এটার মধ্যে দিয়ে কত আসছে এই I3 মাইনাস I1, আর এইখান থেকে এই সার্কিটে কতটা যাচ্ছে I3 মাইনাস I2। মিটে গেল। এইবারে ছোট ছোট তিনটে লুপ ফর্ম করছি, একটা এই লুপ, একটা এই লুপ, আর একটা এই লুপ। তিনটে লুপ লাগবেই দেখো, কারণ তিনটে আননোন আছে। এই লুপে সব কটা একই ডিরেকশানে, তাহলে 1 ইন্টু I1 প্লাস 1 ইন্টু I2 প্লাস 2 ইন্টু I3, সেটা হচ্ছে 2। এই লুপে এই দুটো একদিকে, এটা আলাদা দিকে, তাহলে 1 ইন্টু I1 প্লাস 1 ইন্টু I1 মাইনাস I2 মাইনাস 2 ইন্টু I3 মাইনাস I1, সেটা হচ্ছে 2। আর এই লুপে এটাও কিন্তু দেখো একই দিকে আছে, তাহলে 2 ইন্টু I3 মাইনাস I2 প্লাস 2 ইন্টু I3 প্লাস 2 ইন্টু I3 মাইনাস I1, সেটা হচ্ছে 1। তাহলে এই তিনটে লুপে আমরা যখন কার্চফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ ল যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এই তিনটে লুপ থেকে আমরা তিনটে সমীকরণ পাবো। তিনটে সমীকরণ আছে, তিনটে আননোন কোয়ান্টিটি আছে, তাহলে সলভ করলে I1 I2 I3 ভ্যালু বেরিয়ে যাবে। এবারে যে ব্রাঞ্চে যতটা করে কারেন্ট যাচ্ছে, কোনোটাতে I1 যাচ্ছে, কোনোটাতে I2 যাচ্ছে, কোনোটাতে I1 মাইনাস I2 যাচ্ছে, কোনোটাতে I3 মাইনাস I1, এরকমভাবে নিজেরা যোগ বিয়োগ করে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমি I1 I2 I3 ভ্যালু বলে দিচ্ছি। I1 এর ভ্যালুটা বেরোবে 0.8 অ্যাম্পিয়ার, I2 0.2 অ্যাম্পিয়ার, আর I3 হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইবারে আসছে 3 নম্বরের একটা অঙ্ক, অপেক্ষাকৃত কম ক্যালকুলেশনে, তাই জন্য সেটা হচ্ছে ইন আ মিটার ব্রিজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইন দ্য রেজিস্ট্যান্স বক্স ইজ 10 ওম। একটা মিটার ব্রিজে যে রোধ বাক্সে রোধটা আমরা ইউজ করছি সেটা হলো এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা, সেটা হলো 10 ওম। দ্য ব্যালেন্সিং লেন্থ ইজ L1, সেটা হলো 55 সেন্টিমিটার। মানে যে নিষ্পন্দ অবস্থায় যে রেজিস্ট্যান্সটা যে লেন্থটা সেখানে আমি পাচ্ছি, সেই নিষ্পন্দ অবস্থায় যে ব্যালেন্সিং লেন্থ সেটা হচ্ছে 55 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন রেজিস্ট্যান্স, যে আননোন রেজিস্ট্যান্স যার ভ্যালু আমরা নির্ণয় করতে চাইছি, সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে। প্রথমত মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে চলে, সেটা হচ্ছে P/Q = R/S। এখানে এক্সটার্নাল আর এর ভ্যালুটা হচ্ছে 10 ওম। আর কি আছে 55 সেন্টিমিটার হচ্ছে কিউ এর ভ্যালু 55, ঠিক আছে। আর পি এর ভ্যালু, এটা পি হবে, পি এর ভ্যালুটা হচ্ছে তাহলে 100 মাইনাস 55, কারণ মিটার ব্রিজ হচ্ছে 100 সেন্টিমিটার হয়, 100 মাইনাস 55 মানে 45 সেন্টিমিটার। তাহলে P/Q R ভ্যালু পুট করলে এস এর ভ্যালু বেরিয়ে যাবে, সেটা বেরোবে 12.2 ওম। আরও একটা ছোট অঙ্ক, এই যে এই সার্কিটটা,
এই সার্কিটটার মধ্যে বলেছে ক্যালকুলেট দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য ব্যাটারি ইন দ্য গিভেন নেটওয়ার্ক। এই সার্কিটের মধ্যে ব্যাটারি থেকে কি পরিমাণ তড়িৎ আসছে, এই ব্যাটারি থেকে সেই তড়িতের পরিমাণটা নির্ণয় করতে হবে। এই সার্কিটটাকে প্রথমেই আমরা যেটা করব, একটা ইকুইভ্যালেন্ট সিম্পলার সার্কিটে পরিণত করব। সেটা দেখা যাচ্ছে একটা এইগুলোর অ্যালাইনমেন্টটা দেখো, দেখে এর সঙ্গে মেলাও। সেটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ, যার মাঝখানে R2 রয়েছে। এইবারে দেখব R1 আর R5 এর রেশিওটা কত, 1 আর 2, ঠিক আছে। R4 আর R3 কত, 2 আর 4। তার মানে কি, তার মানে 1:2, এখানে 1:2, অর্থাৎ এই পুরো জিনিসটাই কিন্তু ব্যালেন্সড রয়েছে। ব্যালেন্সড রয়েছে মানে R2-র ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আমার ক্যালকুলেশন সুবিধা হয়ে গেল। তার মানে এখানে তুল্য রোধ কত হবে, R1 আর R5 রয়েছে সিরিজে, R4 আর R3 রয়েছে সিরিজে, আর দুটো মিলিয়ে প্যারালালে রয়েছে। তাদের ভ্যালুটা বার করব, তুল্য রোধ আর এখানে বিভব প্রভেদের মান রয়েছে, ওমের সূত্র। অ্যান্সার বেরোবে 2 অ্যাম্পিয়ার। এইবারে 2 নম্বরের ছোট্ট ছোট্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে, যেমন দ্য ইএমএফ অফ আ সেল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইটস টার্মিনাল ভোল্টেজ। ওয়াই? বলছে একটা সেলের তড়িৎচালক বল তার বিভব প্রভেদ, তার টার্মিনাল প্রান্তীয় বিভবের থেকে সবসময় বেশি হয়। কেন? কারণটা খুবই সোজা, কারণ প্রত্যেকটা সেলের তো একটা করে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তার ফলে তার মধ্যে দিয়ে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তাহলে আউটপুট যেটা আমরা পাচ্ছি ভোল্টেজ, সেটা হচ্ছে ইএমএফ মাইনাস সেই ভোল্টেজ ড্রপটা। তাই জন্য আউটপুটটা কম হয় এবং ইএমএফটা প্রান্তীয় ভোল্টেজের থেকে বেশি হয়। হাউ ইজ দ্য পোটেনশিওমিটার ইউজড টু ডিটারমাইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল? রাইট দ্য ওয়ার্কিং ফর্মুলা। এটাও 2 মার্কসের। বলছে একটা পোটেনশিওমিটার, সেটা একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপার জন্য কিভাবে ব্যবহার করা হয়, শুধু ওয়ার্কিং ফর্মুলাটা লিখতে। ওয়ার্কিং ফর্মুলা তো লিখলাম, R = L1/L2 - 1 × ক্যাপিটাল R, কিন্তু এই জিনিসটা কি শুধু বলে দিলে হবে না, কোনটা কি সেটাও বলে দিতে হবে। স্মল r হচ্ছে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, L1 হচ্ছে কিটা ওপেন থাকা অবস্থায় ব্যালেন্সড যে লেন্থ সেইটা, L2 হচ্ছে কিটা ক্লোজ থাকা অবস্থায় ব্যালেন্সিং লেন্থ, আর ক্যাপিটাল R হচ্ছে যেটা আমি রোধ বক্সে দিয়েছি, যে শান্ট যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি পোটেনশিওমিটারে, সেই রেজিস্ট্যান্সের মান। এই তো গেল 6 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বরের প্রশ্ন। এইবারে এই পেজটাতে আমি 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন আর MCQ নোট করেছি, যেটা তোমাদের সলভ করতে হবে। তোমরা বই পড়ে ফাইন্ড আউট করবে এর উত্তরগুলো এবং খাতায় লিখবে। প্রথম প্রশ্ন, সবকটার মার্ক কিন্তু 1 মার্কসের এগুলো। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য গ্যালভানোমিটার অ্যান্ড দ্য সেল অফ আ মিটার ব্রিজ আর ইন্টারচেঞ্জড অ্যাট দ্য ব্যালেন্স পয়েন্ট? বলছে একটা মিটার ব্রিজ যখন ব্যালেন্স অবস্থা রয়েছে, সেই সময় যদি তার গ্যালভানোমিটার এবং তার সেলটাকে পজিশন পাল্টে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ আ পোটেনশিওমিটার? একটা পোটেনশিওমিটারের আসল কাজটা কি, আসল উদ্দেশ্যটা কি? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ মিটার ব্রিজ? একটা মিটার ব্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল কি? এরপরে আসছে MCQ। এখানে একখানা সার্কিট দেওয়া রয়েছে, একটু সার্কিটটা ভালো করে ফলো করে কোয়েশ্চেন হচ্ছে রিলেশন বিটুইন কারেন্টস অ্যাকর্ডিং টু KCL। এই কারেন্টগুলোর মধ্যে সম্পর্ক, KCL অনুযায়ী এই কারেন্টগুলোর মধ্যে সম্পর্ক, এদের মধ্যে কোনটা, যে প্রত্যেকটা কারেন্ট সমান, নাকি 1, 4, 3 এর যোগফলটা 2 আর 5 এর যোগফলের সঙ্গে সমান? থার্ডটা বলেছে 1 আর 5 এর বিয়োগফলটা 2 - 3 - 4, আর ফোর্থ বলেছে 1 আর 5 এর যোগফল হচ্ছে 2, 3, 4 এর যোগফলের সঙ্গে সমান। কোনটা? নেক্সট MCQ, 3 ইকুয়াল রেজিস্ট্যান্সেস আর কানেক্টেড ইন স্টার। 3টে সমান মানের রোধ একটা স্টার ফর্মে করা আছে। ইফ দিস স্টার ইজ কনভার্টেড টু ইকুইভ্যালেন্ট ডেল্টা। এখন যদি এই স্টারটাকে একটা স্টারটাকে খুলে ফেলা হলো, খুলে ফেলে 3টে রেজিস্ট্যান্স আছে, তো একটা ডেল্টার ফর্ম করে দেওয়া হলো। দ্য রেজিস্ট্যান্স অফ বোথ দ্য নেটওয়ার্ক উইল বি, তাহলে দুটো নেটওয়ার্কেরই, স্টারের আর ডেল্টা দুটোরই রেজিস্ট্যান্স হবে ইকুয়াল, 0, ইনফাইনাইট, নান অফ দিস। 4টে অপশন। নেক্সট,
Wheatstone bridge is used to measure resistance in the range of, একটা Wheatstone bridge যে রেজিস্ট্যান্সগুলো মেজার করে সেই রেজিস্ট্যান্সের রেঞ্জ হয় 1 ohm to a few mega ohm, 10 kilo ohm to a few mega ohm, 100 mega ohm to a few giga ohm, 100 ohm to a few tera ohm. তারপরে in Wheatstone bridge method the instrument used as null detector is, একটা Wheatstone ব্রিজে নাল ডিটেক্টর হিসেবে যে যন্ত্রটা ইউজ করা হয় সেটা হলো অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, অল অফ দিস। এইগুলো তোমাদের করার কোয়েশ্চেন। নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আজকে রিভিশন ক্লাসের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল সার্কিট আর বুলিয়ান অ্যালজেব্রা। এটা তো পুরোপুরি অঙ্কের চ্যাপ্টার। প্রত্যেকটা স্টেপ যদি তুমি প্রপারলি দেখাতে পারো তাহলে ভীষণ ভীষণ নাম্বার ওঠে। সুতরাং এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারগুলো। এই ডিজিটাল সার্কিট চ্যাপ্টারে কিন্তু কারচফস লয়ের মতন 6 মার্কসের কোনো প্রশ্ন থাকে না, 4 মার্কসেরও থাকে না। এখানে মার্কস হচ্ছে 3, 2 আর 1। তাহলে আমরা সেইভাবেই সাজানো হয়েছে 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। এক্সপ্রেশনটা দেখো, এ বার ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস এ এ। প্রথমেই আমি ফার্স্ট স্টেপেই যেটা করব, এ কে শুধু এতে কনভার্ট করব, কারণ আমরা জানি তো এ মানে হচ্ছে শুধু এ, ইন্টু এ প্লাস বি বার। কী করব, এটাকে এ করে নেওয়ার পরে সোজা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করার পর এবং সেখানে বুলিয়ান অ্যালজেব্রার অবশ্যই রুলসগুলো মেনে অ্যাপ্লাই করার পর আমার একটা স্টেপে এসেছে এ বার বি প্লাস এ। এখান থেকে কিন্তু আরও সিম্পলিফাই করা যায়। দেখো কি করে করব, এখানে বি আছে, এখানে বি নেই, তো তাই জন্য ওই 1টাকে 1 প্লাস বিতে কনভার্ট করে নিলাম বুলিয়ান অ্যালজেব্রার রুল মেনে। সেখান থেকে আবার ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলাম, করে এই এটা রয়ে গেল, আর এই দুটো থেকে বি কমন নিলে কি হয়ে যাচ্ছে, এ প্লাস এ বার মানে 1। তাহলে এটা এসে গেল। এইগুলো, এই এক্সপ্রেশনগুলো সিম্পলিফাই করার একটা নিয়ম বলে দিচ্ছি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে রুলগুলো এবং ডি মর্গানস থিওরেম, এগুলো ভালো করে রেডি করে রাখবে। তাহলে চোখের সামনে দেখলেই একদম বুঝে যাবে যে কোনখান থেকে কিভাবে আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফিকেশনের আরেকটা ফরম্যাট হলো প্রুফ করতে দেওয়া, অ্যান্সারটা বলে দেওয়া আর কি, সোজা কথা। প্রুফ দ্যাট এটা ইজ ইকুয়াল টু এ বি। এইটাকে দেখেই আমার মনে হচ্ছে ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করলে ভালো হয়। ডি মর্গানস থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করি কি হবে, এ বি বার তার বার ডট এ বার বি তার বার, সেটা করেছি। আবার এই ছোট্ট ছোট্ট সেগমেন্টগুলোতেও কিন্তু ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করতে হচ্ছে। এ বার প্লাস বি, কারণ বি এর ডাবল বার হয়ে যাচ্ছে, আর ইন্টু এ ডাবল বার প্লাস বি বার। এবারে ডিস্ট্রিবিউটিভ করে এখান থেকে এ বি প্লাস এ বি আসছে, মানে একটা এ বি। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন এই প্রুফ ছাড়াও অন্যরকমভাবেও আসে এবং অনেক সময় পার্টে ভেঙেও আসে। এখানে যেমন পার্টে ভেঙে আমি একটা 3 নম্বরের কোয়েশ্চেন দেখিয়েছি। এই সার্কিটটা, in the circuit shown in the figure, identify the equivalent gate of the circuit and make its truth table. এই সার্কিটটার তুল্য গেট মানে ইকুইভ্যালেন্ট লজিক গেট কোনটা সেটা তোমাকে আগে নির্ণয় করতে হবে, তারপর তোমাকে ট্রুথ টেবিলটা তার বানাতে হবে, তার ট্রুথ টেবিল, ইকুইভ্যালেন্ট গেটের ট্রুথ টেবিল। তার জন্য আমাকে কি করতে হবে, ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এ এখান থেকে এ বার হলো, বি হলো বি বার, দুটো মিলিয়ে এ বার প্লাস বি বার হলো, সেটাকে আবার বার হলো, তার মানে ডি মর্গানস অ্যাপ্লাই করলাম, একটু সিম্পলিফাই করলাম, এ বি বেরিয়ে এলো। অর্থাৎ এটা কি আসলে একটা অ্যান্ড গেট, তার জন্য 1 মার্কস ছিল, যে ইকুইভ্যালেন্ট গেটটাকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। আর ট্রুথ টেবিলটা যেটা আমি বানাচ্ছি তার জন্য 2 মার্কস ছিল। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল যা হয়, এ আর বি দুটো ইনপুট, তাদের মধ্যে তাদের বিভিন্ন ভ্যালুগুলোর জন্য যখন দুটোরই ভ্যালু 1 হবে তখনই একমাত্র আউটপুট হবে 1, আর বাকি সময়টা হবে 0। আবার এই 3 নাম্বারের কোয়েশ্চেন, পার্টে ভাঙা কোয়েশ্চেন, এইটা যেটা করলাম যে আগে তুমি আইডেন্টিফাই করো গেটটা, তারপরে সেটাকে ট্রুথ টেবিল বানাও। সেটাকে আবার উল্টে দিয়েও আসতে পারে, মানে আগে তুমি একটা ট্রুথ টেবিল বানিয়ে সেই ট্রুথ টেবিলটা কোন গেটের ট্রুথ টেবিল হলো সেটাকেও কিন্তু বের করতে দিতে পারে, এখানে দিয়ে দিই সেটা।
Write the truth table for the logic circuit and identify the logic operation performed by it. প্রথমে ট্রুথ টেবিলটা বানাতে হবে। এইখান থেকে এটার ন্যান্ড গেট, দুটো ইনপুটই এ, এটাও ন্যান্ড গেট, দুটো ইনপুটই বি, তাহলে এ থেকে কি হলো, বি থেকে কি হলো, সেটাকে আবার ন্যান্ড গেট দিয়ে ওয়াই এর ভ্যালু কি হলো, তাহলে এ আর বি আর ফাইনাল ওয়াই, এইটা দিয়ে প্রথমে তোমাকে ট্রুথ টেবিলটা বানিয়ে ফেলতে হবে, তার জন্য আছে 2 মার্কস। এইবারে সেই ট্রুথ টেবিল দেখে তোমাকে চিনতে হবে ওটা কোন গেটের ট্রুথ টেবিলের মতো। দেখো অ্যান্সারটা হবে অর অপারেশনের মতন, অর গেটের মতন, তার জন্য 1 মার্কস, তার মানে টোটাল 3 মার্কস হয়ে গেল। এবার 2 মার্কসের কোয়েশ্চেনে আসি। মেক অ্যান অর গেট ইউজিং মিনিমাম নাম্বারস অফ অ্যান্ড নট গেট। বলছে সব থেকে কম সংখ্যক অ্যান্ড গেট আর নট গেট দিয়ে তুমি একটা অর গেট বানাতে হবে তোমাকে। তার জন্য কতগুলো কি লাগবে না লাগবে সেটা করতে গেলে আমাকে অরের এক্সপ্রেশনটাকে ওই নট আর অ্যান্ড দিয়ে এক্সপ্রেস করতে হবে। এই যে অর মানে তো এ প্লাস বি, ডিমর্গানস অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি ডাবল বার, আবার ডিমর্গানস, এই ভেতরের বারটাকে ভেঙে দিলাম, এ বার ডট বি বার হোল বার, ব্যাস, এখানে নট আর অ্যান্ড ছাড়া কিচ্ছু নেই। এবারে যতগুলো যা লাগছে দেখে দেখে তুমি সার্কিটটা এঁকে ফেললে, 2 নম্বর। আবার রাইট দ্য ট্রুথ টেবিল ফর অ্যান এক্সঅর গেট, এটা শুধুমাত্র ট্রুথ টেবিল লিখতে বলেছে, এক্সঅর গেটের ট্রুথ টেবিল। এ এক্সঅর বি মানে এ বার বি প্লাস এ বি বার, তাহলে দুটো ইনপুট নিলাম, এখানে 4টে হবে, একটা হচ্ছে এ বি, এ বার বি, এ বি বার, এই 4টে কলাম হলো। তাহলে এ আর বি এর ভ্যালুর জন্য এ বার বির ভ্যালু কত হলো, এ বি বারের ভ্যালু কত হলো, আর ফাইনাল ওয়াই যেটা হচ্ছে, তাহলে এই দুটোর যোগফল হয়ে তার ভ্যালু কত হলো। 5টা কলাম, অ্যাকচুয়ালি 4টে কলাম হচ্ছে আমার ক্যালকুলেশনের জন্য, আর ফাইনাল রেজাল্টটা হলো একটা আউটপুট। ঠিক আছে, 2 মার্কস। এখানে কিন্তু অন্য কিচ্ছু চাইনি, এক্সঅর গেটের কোনো এক্সপ্রেশন বা কিছুই চাইনি, কিন্তু এক্সপ্রেশনটা না করে দিলে আমাকে কিন্তু ট্রুথ টেবিলটা বানানো যাবে না। তারপরে হ্যাঁ, এই একটা কোয়েশ্চেন, মেক অ্যান অর গেট ইউজিং পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড দিয়ে অর গেট বানাতে হবে, 2 নম্বর। শুধু ছবিটা তার জন্য 2 নম্বর বলে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, দুখানা রয়েছে, এদের প্রত্যেকের ইনপুট তার দুটো স্টেজ আছে, মানে হয় সেটা লো ভোল্টেজ মানে আর্থিংয়ের সাথে কানেক্টেড, তার মানে তখন লো স্টেটে থাকবে ভোল্টেজটা ইনপুটটা, আর নয়তো সে একটা হাই ভোল্টেজের সঙ্গে কানেক্টেড। এটাও সেম ব্যাপার, হয় সে লো ভোল্টেজের সঙ্গে কানেক্টেড হবে অথবা সে হাই ভোল্টেজের সঙ্গে কানেক্টেড হবে, মানে অ্যাট এ টাইম এরও ইনপুট একটাই হবে, এরও ইনপুট একটাই হবে, দুটো নয়, হয় লো অথবা হাই। দেখা যাক যখন এটা হাই ভোল্ট আর এখানে একটা লোড রয়েছে, ধরা যাক এটা একটা বাল্ব রয়েছে বা কিছু একটা যেটা দিয়ে আমি বুঝতে পারবো, নর্মালি এটা কি হয়, একটা এলইডি দিয়ে দেওয়া হয় এখানে, ধরা যাক এটা একটা এলইডি, এবার তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে ইনপুটটা এখানে হাই দিয়ে দেওয়া হলো, এখানে ইনপুটটা লো রইল, তাহলে যদি হাই হয় এটা যদি লো হয়, এটা যদি লো হয় তাহলে এদিকটা তো পি, তার মানে রিভার্স বায়াস, কোনো কারেন্ট যাবে না, এটার জন্য এই এলইডিটা জ্বলবে না, কিন্তু এটা তো হাই হওয়ার জন্য এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে রয়েছে, তার মানে এর ভেতর দিয়ে কারেন্ট যাবে এবং এই এলইডিটা জ্বলবে। ঠিক আছে, এইবারে উল্টোটা, এ যদি লোতে থাকে, এ যদি হাইতে থাকে, এ লোতে আছে মানে রিভার্স বায়াসিং, কোনো কারেন্ট যাচ্ছে না, লাইট জ্বলছে না। এ হাইয়ার ভোল্টেজে রয়েছে মানে ফরওয়ার্ড বায়াসিং, কারেন্ট যাচ্ছে, লোড জ্বলছে, অর্থাৎ তার এলইডিটা জ্বলছে, লোডটা কাজ করছে আর কি, এলইডি হলে এলইডি জ্বলবে। যদি দুজনেই হাইতে থাকে তাহলে এও ফরওয়ার্ড বায়াসিং, এও ফরওয়ার্ড বায়াসিং, দুজনের মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহ পাস করছে এবং লোড কাজ করছে। আর দুজনেই যদি লোতে থাকে তাহলে দুজনেই রিভার্স বায়াসড, কারোর মধ্যে দিয়েই কারেন্ট যাচ্ছে না, লোড কাজ করছে না। তাহলে কি দেখলাম, একমাত্র দুজনেই যখন লো লেভেলে, অর্থাৎ দুজনেরই ইনপুট যখন 0 তখন লোড 0, আদারওয়াইজ যে কোনো একজনের ইনপুট যদি হাই হয়, মানে যে কোনো একজনের ইনপুট 1 হলেই
লোডটা কাজ করছে, মানে আউটপুটও হাই হচ্ছে। এটা তো অর গেট। অর গেটে 0 আর 0 হলে 0 হয়, 0 আর 1 হলে 1 হয়, 1 আর 0 হলে 1 হয়, দুটোই 1 হলে তখনও 1 হয়। অর গেটে তো এটাই নিয়ম যে যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 হয়ে যাবে, একমাত্র 0 হবে যখন দুজনই 0। তাহলে এটা হচ্ছে, এটা 2 নম্বর আছে। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি একটা অর গেটের সার্কিট। নেক্সট 2 নম্বরের কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ লজিক গেট উইল বি ফর্মড when the output of an OR gate is used as two inputs of a NAND gate? বলছে যখন একটা OR গেটের আউটপুট, এই যে OR গেট আউটপুট একটা NAND গেটের দুটো ইনপুট হিসেবেই কাজ করবে, তখন এই পুরো জিনিসটা কোন ধরনের লজিক গেট তৈরি হবে, মানে সোজা কথা আউটপুটটা কি হবে, সেটা কোন লজিক গেটের মতন আচরণ করবে। এই যে এ আর বি যদি দুটো ইনপুট নিই, তাহলে অর গেট থেকে এখানে এলো হচ্ছে এ প্লাস বি, মানে এ অর বি। এই এ অর বিটাকে আমি দুটো ইনপুট করেছি, মানে এখানেও এ অর বি, এখানেও এ অর বি। তাহলে এ অর বি আর এ অর বি দুটোকে যদি ন্যান্ডে পরিণত করি, তাহলে এ অর বি ডট এ অর বি হোল ন্যান্ড। এটাকে একটু নিজেরা ডিমর্গানস লাগাবে, একটুখানি 2 লাইন সিম্পলিফাই করবে, দেখবে সেটা একটা নর গেটের মতন আচরণ করছে। নর গেট মানে এ প্লাস বি হোল বার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হলো, ছবিটা আঁকলে ওয়াই এর ভ্যালুটা লিখলে, অ্যান্সার লিখলে যে এই পুরো সিস্টেমটা, এই গেট দুখানা গেট মিলিত যে সার্কিট, সেটা একটা ন্যান্ড গেটের মতন আচরণ, এই নর গেটের মতো আচরণ করছে। ঠিক আছে, এইবারে আবার তোমাদের কাজ, এই চ্যাপ্টারটার তোমাদের কাজ 1 মার্কসের কোয়েশ্চেন আর এমসিকিউ। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কনভার্ট 1012 ইন্টু ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। প্রত্যেকটার মার্কস কিন্তু 1, যে বাইনারি 101কে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে পরিণত করতে হবে। নেক্সট, কনভার্ট ডেসিমাল 17 ইন্টু ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। ডেসিমাল 17কে ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারে পরিণত করো। অ্যাড বাইনারি 11 অ্যান্ড বাইনারি 10, বাইনারি 11 আর বাইনারি 10কে যোগ করবে, শুধু অ্যান্সার লিখবে না কিন্তু, এগুলো ছোট্ট ছোট্ট যোগ, ছোট্ট ছোট্ট কনভার্সন, এগুলো ক্যালকুলেশনটা অল্প করে 2 লাইনের ক্যালকুলেশন দেখিয়ে দেবে, তারপরে ফাইনাল অ্যান্সার লিখবে। নেক্সট কোয়েশ্চেন, সাবট্র্যাক্ট বাইনারি 11 ফ্রম বাইনারি 110। এই বাইনারি 110 থেকে বাইনারি 11টাকে সাবট্র্যাক্ট করতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0 বার অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী 0 বারের মান কত? এইগুলো গেল 1 নম্বরের প্রশ্ন। এবারে আসছে এমসিকিউ। দ্য ভ্যালু অফ এ প্লাস বি ইন্টু এ বার ডট বি বার ইজ, এ প্লাস বি ইন্টু এ বার ডট বি বারের ভ্যালু হলো 4টে অপশান, 1, 0, এ বি বার। নেক্সট, which of the following are known as the universal gates? মানে এখানে আমি দুটো দুটো করে পেয়ার রাখা আছে অপশানগুলোতে, কোন এদের নিম্নলিখিত কোনগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়? ন্যান্ড অ্যান্ড নর, অ্যান্ড অ্যান্ড অর, এক্সর অ্যান্ড অর, এক্স নর অ্যান্ড এক্সর। এদের মধ্যে কোন অপশানটা? নেক্সট, which of the following is known as inverter? এদের মধ্যে কাকে ইনভার্টার বলা হয়? অ্যান্ড গেট, নট গেট, নর গেট, এক্সর গেট। নেক্সট, the number of digits required to represent decimal 31 in equivalent binary form are, মানে decimal 31কে তার ইকুইভ্যালেন্ট বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো ডিজিটের প্রয়োজন হয়? 2, 4, 5, 6। লাস্ট কোয়েশ্চেন, দ্য এমএসবি মানে
most significant bit of the number 2905 is 2905 এই সংখ্যাটার মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি মান হলো 2905। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের কাজ। কারচফস ল হেডিং দিয়ে নিচে সেগুলোকে তৈরি করবে, আবার এখানেও ওপরে হেডিং দিয়ে নিচে তৈরি করবে। নিজেরা ফাইন্ড আউট করবে এই অ্যান্সারগুলো, বই পড়বে, ভিডিও দেখবে, নিজেরা এই অ্যান্সারগুলোকে রেডি করবে। তাহলে আজকে রিভিশন ক্লাস এখানে শেষ হলো।